আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। কি বলেন? হ্যাঁ, বলুন। একটা সমাজের সবচেয়ে বড় ভয়গুলো কি আসলেই ভয়ঙ্কর? নাকি মানে সেগুলো শুধুই গভীর কোনো ভুল বোঝাবুঝি? বাহ! প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা নিয়েই আমরা আজ কথা বলবো। আর আমাদের হাতে এর উত্তর খোঁজার জন্য একটা চমৎকার উৎস আছে। রাজকুমার, ভূত এবং বন্ধুত্বপূর্ণ দৈত্য নামের একটি ছোট্ট গল্প। কারণ অনেক সময়ে আমরা যা দেখে ভয় পাই তার পেছনের আসল সত্যিটা জানি না। এই গল্পটি রংধনুপুর রাজ্যের রাজকুমার রোদনের, হ্যাঁ, যে আমাদের দেখাবে কৌতূহল আর একটা খোলা মন দিয়ে কিভাবে ভয়কে জয় করে বন্ধুত্ব করা যায়। ঠিক তাই। এই গল্পে যেমন ভূত ভয় দেখায় না, আর দৈত্যও মোটেও ভয়ঙ্কর নয়। তো চলুন এই আপাতদৃষ্টিতে সরল শিশুতোষ গল্পের গভীরে গিয়ে দেখি এটা আমাদের সমাজ, ভয় আর অন্তর্ভুক্তি নিয়ে কি বার্তা দেয়। চলুন শুরু করা যাক। আমার তো মনে হয় গল্পের শুরুতেই এর মূল সুরটা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। একদম। গল্পটা শুরু হচ্ছে রংধনুপুর রাজ্যে। নামটা শুনলেই কেমন একটা হাসি খুশি রঙিন ছবি চোখে ভাসে। ঠিক। এখানকার রাজা চন্দ্রবর্মা, রানী তারালতা আর তাদের ছেলে রাজকুমার রোদন, সবাই খুব সুখী। কিন্তু রোদনের একটা বিশেষ গুণ আছে, সে প্রচণ্ড কৌতূহলী। হুম। গল্পে বলা হচ্ছে একদিন সকালে ঘুম থেকে উঠেই তার মনে হয় আজকে কিছু একটা মজার ঘটনা ঘটবে। এই যে অজানা কিছুর জন্য তার অপেক্ষা, ভয় নয়, বরং এক ধরনের উত্তেজনা, এটাই তো আর 10টা রাজকুমারের চেয়ে তাকে আলাদা করে দেয়, তাই না? অবশ্যই। মনস্তত্ত্বের ভাষায় একে ওপেননেস টু এক্সপিরিয়েন্স বা নতুন অভিজ্ঞতা গ্রহণের মানসিকতা বলা যায়। ও, ইন্টারেস্টিং। যাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা বেশি থাকে তারা অজানা বা অপরিচিত বিষয়কে হুমকি হিসেবে না দেখে বরং একটা সুযোগ হিসেবে দেখে। লেখকের চরিত্র তৈরির কৌশলটা এখানেই অসাধারণ। মানে রোদন যদি ভীতু হতো। হ্যাঁ, রোদন যদি ভীতু হতো তাহলে পরের ঘটনাগুলো তো ঘটতই না। তার এই কৌতূহলই তাকে প্রচলিত ধারণার বাইরে গিয়ে সত্যিটা খোঁজার সাহস জুগিয়েছে। আর এই সাহসের প্রথম পরীক্ষাই তো হয় যখন তার বাগানে ঝিকু নামের ভূতটা আসে। ঠিক। গল্পে বলা হয়েছে একটা নীল আলো থেকে গোলগাল চশমা পরা একটা ভূত বেরিয়ে এলো। সাধারণত ভূতের বর্ণনা শুনলে আমাদের যা মনে আসে এ তো তার কিছুই নয়। ঠিক। এখানেই লেখক প্রথম ধাক্কাটা দেন। ভূত মানেই ভয়ঙ্কর, অদৃশ্য, অশুভ, এই হাজার বছরের পুরনো ধারণাটাকে তিনি ভেঙে দিচ্ছেন। ঝিকুর চরিত্রটা বেশ মজার। হ্যাঁ, সে নিজেই বলছে। সে নিজেই বলছে, আমি শুধু দুষ্টুমি করি আর হাসি ঠাট্টা করি। আপনার কি মনে হয় লেখক ইচ্ছাকৃতভাবে ভূতের এই প্রচলিত ধারণা ভাঙতে চেয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য আছে? আমার তো মনে হয় উদ্দেশ্যটা বেশ গভীর। রোদনের প্রতিক্রিয়া দেখলেই সেটা বোঝা যায়। সে ভয় না পেয়ে হেসে বলছে, তুমি ভূত হলেও এত কিউট কেন? হ্যাঁ। এই একটা বাক্যেই তো বাইরের রূপ দিয়ে বিচার করার সামাজিক নিয়মটা ভেঙে দেওয়া হলো। সে ঝিকুর ভূত পরিচয়টাকে বড় করে দেখেনি, তার বন্ধুত্বপূর্ণ আচরণটাকেই গুরুত্ব দিয়েছে। একদম। আর ঝিকুর জাগিটা, মানে ফুলগুলোকে নাচতে থাকা কেকে পরিণত করা, এটাও তো প্রতীকী। কিভাবে? তার শক্তি ধ্বংসের জন্য নয়, বরং আনন্দ তৈরির জন্য। এটা আমাদের শেখায় যে যাদের আমরা অন্যরকম বা আলাদা বলে ভয় পাই, তাদের মধ্যেও অসাধারণ কিছু তৈরি করার ক্ষমতা থাকতে পারে, যা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। আর এই মজার পরিবেশেই গল্পের দ্বিতীয় অপ্রত্যাশিত চরিত্রটি আসে। মাটি কাঁপিয়ে হাজির হয় দুলু নামের এক দৈত্য। হুম। সে আকারে বিশাল, কিন্তু তার মুখটা কোমল। এখানেও সেই একই বৈপরীত্য, কিন্তু দুলুর সমস্যাটা ঝিকুর চেয়ে একটু ভিন্ন এবং আমার মতে আরও বেশি বাস্তব। হ্যাঁ, দুলুর বিষয়টা আরও জটিল। তার সমস্যাটা তার আকার বা শক্তি নয়, তার গলার ঘণ্টা। ওই ঘণ্টাটা। হ্যাঁ, ঘণ্টাটা বাজলেই সবাই তাকে ভয়ঙ্কর ভেবে পালিয়ে যায়। এই ঘণ্টাটা আসলে কি? এটা হলো সমাজের চাপিয়ে দেওয়া একটা লেবেল বা ট্যাগ আর কি। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, সমাজে যখন কাউকে কোনো একটা পরিচয়ে চিহ্নিত করে দেওয়া হয়, সেটা তার ধর্ম, জাতি বা কোনো শারীরিক বৈশিষ্ট্যের কারণেই হতে পারে, তখন সেই লেবেলটাই তার আসল পরিচয়কে ঢেকে দেয়। ঠিক। দুলু দৈত্যের গলার ঘণ্টাটা শুধু একটা লেবেল নয়, এটা তার নিজের ওপর চাপানো একটা বোঝাও। সে হয়তো নিজেই বিশ্বাস করতে শুরু করেছিল যে এই ঘণ্টার শব্দই তার একমাত্র পরিচয়, আর সে আসলেই ভয়ঙ্কর। তার মানে সেই সমাজের দেওয়া পরিচয়টাকেই নিজের বলে মেনে নিয়েছিল। হওয়ার সম্ভাবনা প্রবল। এই কারণেই রাজকুমারের ভূমিকাটা এখানে এত গুরুত্বপূর্ণ।
রোদন কিন্তু ঘণ্টাটাকে একটা সমস্যা হিসাবে দেখেছে, দৈত্যের পরিচয়ের অংশ হিসাবে নয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে বোঝা যায় যে অনেক সময় আমাদের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে বা সামাজিক লেভেল থেকে মুক্তি পেতে বাইরের কারো সাহায্যের প্রয়োজন হয়, এমন একজন যে আমাদের সীমাবদ্ধতার বাইরে দেখতে পায়। আমার একটা বিষয় খুব আকর্ষণীয় লেগেছে। দৈত্যের সমস্যার সমাধান কিন্তু দৈত্য নিজে করেনি বা রাজকুমারও তলোয়ার দিয়ে করেনি। না, সমাধানটা এসেছে ভূতের জাদুর মাধ্যমে, রাজকুমারের বুদ্ধিতে। এখানে এই তিনজনের সহযোগিতার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এটা গল্পের অন্যতম সেরা অংশ আমি বলবো। এখানে দেখানো হচ্ছে যে জটিল সামাজিক সমস্যার সমাধান কোনো একক নায়ক করতে পারে না। এর জন্য প্রয়োজন সহযোগিতা এবং প্রত্যেকের অনন্য ক্ষমতার সমন্বয়। রাইট? রাজকুমারের আছে সহানুভূতি আর বুদ্ধি, ঝিকুর আছে জাদুকরী ক্ষমতা, আর দুলুর আছে নিজের সমস্যাটা স্বীকার করার সততা। এই তিনটি জিনিস একসাথে হওয়ায় সমাধানটা সম্ভব হয়েছে। আর সমাধানটাও ছিল খুব সৃজনশীল। ঝিকু তার জাদু দিয়ে ঘণ্টাটাকে একটা গাঁদা ফুলে পরিণত করে দিল। ভয়কে সরাসরি ধ্বংস না করে তাকে সুন্দর কিছুতে রূপান্তরিত করা হলো। হ্যাঁ, রূপান্তর, এটাই মূল শব্দ। ঘণ্টাটা যা বিভেদ আর ভয়ের উৎস ছিল, সেটা ফুলে পরিণত হল, যা সৌন্দর্য, বন্ধুত্ব আর মিলনের প্রতীক। বাহ! আধুনিক সমাজেও তো আমরা এটাই করার চেষ্টা করি, তাই না? যেখানে দ্বন্দ্ব আছে সেখানে আলোচনার মাধ্যমে, শিল্পের মাধ্যমে বা বোঝাপড়ার মাধ্যমে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা। এর পরের ঘটনাটা আরও নাটকীয়। রাজা রানী সেখানে এলেন। সাধারণত রূপকথার গল্পে এমন পরিস্থিতিতে রাজারা দৈত্যদের শাস্তি দেন বা রাজ্য থেকে বের করে দেন। একদম। কিন্তু এখানে ঠিক তার উল্টোটা ঘটল। এই বিষয়টি গল্পের মূল বার্তা সম্পর্কে কি বলে? এটা গল্পের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক এবং সামাজিক বার্তা বহন করে। রাজা চন্দ্রবর্মার প্রতিক্রিয়া এখানে কি বলে? টপ ডাউন অ্যাকসেপ্টেন্স বা শীর্ষ থেকে আসা স্বীকৃতির একটি দারুণ উদাহরণ। টপ ডাউন অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, সমাজবিজ্ঞানে দেখা যায় যখন কর্তৃপক্ষ বা নেতৃত্ব কোনো নতুন ধারণা বা গোষ্ঠীকে স্বীকৃতি দেয়, তখন সাধারণ মানুষের মধ্যে সেই ভয় বা দ্বিধা দ্রুত কেটে যায়। তার মানে রাজার একটা কথাই পুরো রাজ্যের মানসিকতা পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করেছে। ঠিক তাই। রাজা যদি সামান্যতম দ্বিধা দেখাতেন, তাহলে প্রজারাও হয়তো দুলু আর ঝিকুকে সহজে গ্রহণ করত না। কিন্তু তিনি হেসে বললেন, আমাদের ছেলে যদি তোমাদের বন্ধু করে নেয়, তাহলে তোমরাও আমাদের পরিবারের অংশ। ও সাধারণ একটা কথা। এই একটা বাক্যেই তিনি ভূত এবং দৈত্যকে রাজ্যের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। ভয় বা সন্দেহের বদলে তিনি গ্রহণযোগ্যতার একটা নতুন সামাজিক মানদণ্ড তৈরি করলেন। রানী তারালতার লিচু জুস খাওয়ার আমন্ত্রণ সেই স্বীকৃতিকে আরও আন্তরিক করে তোলে। আর এই স্বীকৃতির চূড়ান্ত রূপ আমরা দেখি রাতের উৎসবে। ঝিকু জাদুর আলো ছড়াচ্ছে, দুলু বেলুন ফোলাচ্ছে, আর রোদন গান গাইছে। রংধনুপুরের মানুষ, যারা হয়তো সারা জীবন ভূত আর দৈত্যকে ভয় পেয়ে এসেছে, তারা আজ তাদের সাথে উৎসবে যোগ দিয়েছে। এই উৎসবটি হল নতুন এই বন্ধুত্বের সামাজিকীকরণ। যা কিছু সময় আগে ব্যক্তিগত স্তরের একটা বোঝাপড়া ছিল রোদন, ঝিকু আর দুলুর মধ্যে, তা এখন একটা সামাজিক স্বীকৃতি পেল। ঠিক। উৎসবের মাধ্যমে সমাজ নতুন এই বাস্তবতাটাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিল। গল্পটা এখানে পরিষ্কারভাবে বলছে যে ব্যক্তিগত উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, এই দুটো মিলেই প্রকৃত সামাজিক পরিবর্তন সম্ভব। একটা নীল আর একটা বড় গোল বন্ধুর মতো পাশাপাশি ভেসে যায়। শেষটাও খুব সুন্দর আর প্রতীকী। হ্যাঁ, এটা একটা আশা জাগানিয়া দৃশ্য। এটা বলছে যে এই বন্ধুত্বটা কোনো একদিনের ঘটনা নয়, এটা স্থায়ী, এবং ভিন্নতা সত্ত্বেও তারা একসাথে সহাবস্থান করতে পারে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? একটি সাধারণ শিশুতোষ গল্পের আড়ালে রয়েছে নেতৃত্ব, সামাজিক মনোবিজ্ঞান এবং কুসংস্কার ভাঙার মতো গভীর কিছু ধারণা। অবশ্যই। অজানাকে ভয় না পেয়ে তাকে জানার চেষ্টা করা, চেহারার বদলে অন্তর দিয়ে বিচার করা, আর সহযোগিতার মাধ্যমে সৃজনশীল উপায়ে সমস্যার সমাধান করা। হ্যাঁ, আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ। আর এর সাথে আমি যোগ করতে চাই যে শুধু অজানাকে ভয় না পাওয়া নয়, গল্পটি সক্রিয়ভাবে সেই অজানার সাথে পরিচিত হতে উৎসাহ দেয়। মানে শুধু প্যাসিভলি ভয় না পাওয়া নয়। না, রোদন কিন্তু শুধু ভয় পায়নি তা নয়, সে এগিয়ে গিয়ে কথা বলেছে, বন্ধুত্ব করেছে।
এই সক্রিয় অংশগ্রহণটাই পরিবর্তনের মূল চাবিকাঠি। তাহলে আমাদের শ্রোতাদের জন্য চিন্তার কিছু খোরাক রেখে যাওয়া যাক। নিশ্চয়ই। এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। আমরা আমাদের নিজেদের জীবনে বা সমাজে কাদের ভূত বা দৈত্য হিসেবে দেখি? হয়তো তাদের সম্পর্কে প্রচলিত কোনো ধারণার কারণে বা তাদের বাহ্যিক রূপ দেখে। আর এর সাথে যুক্ত করার মতো প্রশ্ন হল, সেই মানুষ বা গোষ্ঠীগুলোর গলায় আমরা কোন ঘণ্টা ঝুলিয়ে দিয়েছি, কোন লেবেলটা দিয়ে তাদের আসল পরিচয়টাকে আমরা দেখতে পাচ্ছি না। আর সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের মধ্যে কি রাজকুমার রোদনের মতো কৌতূহল এবং ঝিকুর মতো সৃজনশীলতা আছে, যা দিয়ে সেই ভয়ের ঘণ্টাটাকে বন্ধুত্বের ফুলে রূপান্তরিত করতে পারি? ভাবনার বিষয়, তাই না?